Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class. At first, in our class, we will discuss the basic concept of English grammar, and in this class, I will discuss in front of you the conjugation of verbs. দেখেন আমরা এই ভাষাটা বাংলা যেমন আমরা খুব ভালোভাবে পানির মতো বলতে পারি, ইংরেজি ভাষাটা আমরা কেন বলতে পারি না? হোয়াটস দ্য মেইন রিজন? এর কারণটা হচ্ছে আমরা ভার্বের পরিবর্তন করতে পারি না। আমরা কিসের পরিবর্তন করতে পারি না? আমরা ভার্বের পরিবর্তন করতে পারি না, যার কারণে কিন্তু আমরা এই ভাষাটা আমাদের মনের মতো করে আমরা ঠিক যেভাবে বলতে চাচ্ছি আমরা সেভাবে বলতে পারি না। তো আমাদেরকে ভাষাটা প্রথমে শিখতে গেলে আমাদের ভার্ব শিখতে হবে। দেখবেন একটা মানুষের ভিতরে, আমরা যেমন এখানে যারা ক্লাস করছে আমরা সবাই হিউম্যান বিং, তাই তো? তো আমাদের ভিতরে যেমন রুহু বা আত্মা রয়েছে, এই ভার্বের ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতরে ভার্বটা হচ্ছে সেই রুহু বা আত্মা। যদি আমরা এটা ভালোভাবে না বুঝতে পারি, ভার্বের পরিবর্তনটা না করতে পারি, ভার্বের ট্রান্সফরমেশনটা না বুঝতে পারি, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কভার করতে পারবো না। তো দেখা যাচ্ছে এখানে কিভাবে আমরা ভার্বের পরিবর্তন করি। যেমন একটা ভার্ব রয়েছে গো। দেখেন, গো মানে হচ্ছে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো হচ্ছে বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম, এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলাম। আর যখন আমি গো ওয়েন্ট, এখান থেকে আমরা গন বলবো। অনেকে আমরা গান বলি, নট গান, এটা আমরা গন বলবো। তো গো ওয়েন্ট গন, হ্যাঁ, এটার অর্থ কি হয়? GONE, গন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমি কালার করেছি, ডান, ইটেন, রিটেন, স্পোকেন, টেকেন, সিন, মেড, হ্যাড, তাই না? এগুলা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থ্রি অংশ। তাহলে এটা কিভাবে কাজ করে? যেমন আই গো, আমি যাই, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখন যদি বলি আমি গিয়েছি বা সে গিয়েছে, তারা গিয়েছে, তখন কিভাবে করতে হবে? হি হ্যাজ গন, আই হ্যাভ গন, দে হ্যাভ গন। দেখেছেন? তাহলে ভার্বের পরিবর্তনটা, বাক্যের পরিবর্তনটা কিভাবে বললাম? তিনটা বাক্য বলি, আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, তখন আর গো থাকবে না, আই ওয়েন্ট। এখানে সাবজেক্ট কি পরিবর্তন হচ্ছে কখনো? না। কি করলাম? আই গো, আমি যাই, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আর আমি গিয়েছি বা সে গিয়েছে, তারা গিয়েছে, করিম গিয়েছে, তখন করিম হ্যাজ গন, আই হ্যাভ গন, দে হ্যাভ গন, ইউ হ্যাভ গন। এই গন হচ্ছে ভি3 অংশ। হুম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থ্রি ফর্ম। তো এই যে দেখেন, এখানে আমি যদি বলি আমার কলমটি চুরি হইয়াছে বা সে আমার কলমটি চুরি করেছে, তারা একটি মাছ ধরেছে, তারা ফুটবল খেলেছে, তারা চিঠি লিখেছে, এখানে কি সাবজেক্ট আমরা সবাই জানি, তারা চিঠি লিখেছে, দে। তারপর কি? চিঠি ইংরেজি হচ্ছে লেইটার, আর লেখা ইংরেজি রাইট। কিন্তু লিখেছে, তখন কি রাইট ফর্মটা ব্যবহার করলে কাজ হবে? নো। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। দেখেন এই যে ভি3 অংশ, তখন আপনাকে এইটা কাজে লাগাতে হবে। রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল বা লিখেছিলাম, আর রিটেন মানে লিখেছে। তারা একটা চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন এ লেটার, দে হ্যাভ রিটেন এ লেটার। তারা একটা চিঠি লিখেছিল, দে রোট এ লেটার। আমাকে সবাই শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি? প্লিজ লেট মি নো দ্যাট। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আজকে শুক্রবার, আজকে ওকে, আজকে হচ্ছে আমাদের বেসিকের ক্লাস নিব। যারা বেসিকে খুবই দুর্বল, এই ব্যাচটাতে নতুন জয়েন করেছেন, টেন্স পারেন না, ইংরেজি ল্যাঙ্গুয়েজটাতে খুব দুর্বলতা, খুব ভয় কাজ করে, তাদের জন্যই মূলত ক্লাসটা। তো এখানে কি বলেছি, এই ভার্ব ফর্ম গুলো সর্বপ্রথম মুখস্থ করতে হবে। দেখেন, ভাষাটা রপ্ত করতে গেলে, ভাষাটা আয়ত্ত করতে গেলে আমাদের কি কি সর্বপ্রথম শিখতে হবে আর কি কি শিখতে হবে না আমাদেরকে, সেই বিষয়টা নিয়ে একটা এখানে বেসিক কনসেপ্ট আপনাদের জন্য নিয়ে আমি হাজির হয়েছি। তো সেই বেসিক কনসেপ্ট গুলা কি কি আমরা একটু দেখব। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, ওকে, হ্যার ইউ ক্যান সি, আমাদেরকে প্রথমে এক নম্বরে শিখতে হবে সেন্টেন্স বা বাক্য। কেন? কারণ আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কোনো না কোনো সেন্টেন্স। দেখেন, তো এখানে বলা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স ইংরেজি ভাষায়, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার আর টু কাইন্ডস অফ সেন্টেন্স।
দুই প্রকার সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, আরেকটা রয়েছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। তো দেখেন, অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ক্লাস শেষে আপনারা হিসাবটা মিলাই নেবেন যে ক্লাসটা থেকে এই 1-1.5 ঘন্টা সময় ব্যয় করে কি শিখতে পেরেছেন আর কি পারেন নাই। তো এখানে বলা হচ্ছে যে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো আমরা সেইগুলো ধীরে ধীরে ভিতরে দেখবো যে অর্থ অনুসারে পাঁচ প্রকার কি কি: অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক মূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ অনুজ্ঞাসূচক বাক্য। এগুলা কিন্তু আমরা সব ধীরে ধীরে দেখতে পারবো। কনসেপ্ট সেন্টেন্স কম্পোনেন্ট, দেখেন বাক্যের উপকরণ, তাই না? আমরা তরকারি রান্না করি, মায়েরা যখন তরকারি রান্না করে দেখবেন অনেকগুলো উপকরণ লাগে, পানি লাগে, মাছ লাগে, যদি মাংস রান্না করা হয়, যদি কোনো সবজি দিয়ে রান্না করা হয় সেই সবজিটা লাগবে, তারপর তাতে জিরা লাগে, হলুদ লাগে, অনেক কিছু লাগে, লাগে না? একটা তরকারি কম্বিনেশন হচ্ছে অনেক কিছু। তো এখানে সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। বাক্যের উপকরণ কি কি থাকে বলেন তো? বাক্যের উপকরণ কি কি থাকে? একটা বাক্যে সাধারণত কি কি নিয়ে গঠিত হয়? হু ক্যান সে ইট? হুম একটা বাক্যের উপকরণ কি কি থাকে বলেন? হুম সাবজেক্ট ভার্ব, সোনিয়া খানম, সোনিয়া খান। হুম অবজেক্ট আর কি থাকে? হুম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন আমরা এটা এইভাবে বলতে পারি। থ্যাংক ইউ। আমরা বলতে পারি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। হ্যাঁ, অবজেক্ট বললে একটু ভুল হয়ে যায়, কেন জানেন? সব জায়গায় অবজেক্ট থাকে না। অবজেক্টের জায়গায় তিনটা জিনিস থাকে: অবজেক্ট থাকতে পারে, তারপর ওটাকে বলা হচ্ছে কি জানিস, অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, আরেকটা হচ্ছে এক্সটেনশন, মানে সেন্টেন্স কমপ্লিমেন্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, আর অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকতে পারে। তো এটা আমরা বলবো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট কর্তা, ক্রিয়া, আর হচ্ছে বর্ধিত অংশ। তো এখানে যেমন আইট রাইস, এখানে রাইসটা কিন্তু আপনি অবজেক্ট বলতে পারেন, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। দেন পার্টস অফ স্পিচ, দেখেন তৃতীয় নাম্বার, আমাদেরকে খুব ভালো করে ইংরেজি ভাষাটা যদি কেউ সুন্দর করে শিখতে চায়, বলা হয়ে থাকে পার্টস অফ স্পিচ যদি কেউ ভালো করে শেখে তার 60 or 70% বিষয়গুলা শেখা হয়ে গেল। পার্টস অফ স্পিচ, একটা মোটর বাইক যদি খুলে ফেলা হয় অনেকগুলো পার্টস বের হয়, একটা বাইসাইকেল যদি খুলে ফেলা হয় অনেকগুলো পার্টস বের হয়। মানব দেহেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শিরা, উপশিরা, ধমনী, তারপর আমাদের অনেক রকমের পার্টস রয়েছে, তাই না? মাথায় চুল রয়েছে, নখ রয়েছে, ত্বক রয়েছে, দাঁত রয়েছে, কত কিছু রয়েছে। এখানেও কিন্তু পার্টস অফ স্পিচ। ইংরেজি ভাষাটা আমরা যদি পার্ট বাই পার্ট আলাদা করে ফেলি তাহলে আমরা কি কি পাবো? এইগুলা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এর পরের ধাপে আমাদের এই পার্টস অফ স্পিচটা দেখতে হবে। দেখেন এই বাক্যটা বলা হচ্ছে যে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা আছে যাদের, তাদের ইংরেজি গ্রামারের 50% জানা হয়ে যায়। কত পার্সেন্ট বলেন? 50%। এরপর আমাদেরকে শিখতে হবে ভার্ব বা ক্রিয়া। তো এটা আমি মনে করি প্রথমেই শিখতে হবে ভার্ব বা ক্রিয়া। কেন জানেন? কারণ একটা মানুষের সব আছে, কিন্তু মানুষটার ভিতরে যদি সোল না থাকে, সমগ্র বডি পড়ে রয়েছে, বাট দেয়ার ইজ নো সোল ইন দ্য হিউম্যান বিং, ইন দ্য হিউম্যান বডি। মানব দেহের ভিতরে যদি আত্মা বেরিয়ে যায়, সোল চলে যায়, রুহু চলে যায়, তাহলে সে কিন্তু মৃত বলে গণ্য হয়। তো এখানেও বাক্যের ভিতরে যদি ভার্বের ভুল হয়, কিসের ভুল বলেন? ভার্বের ভুল। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে হবে। তো ভার্বের ভুল হলে সেই বাক্যটা টোটালি সব ভুল হয়ে যায়। আমরা দেখেন অনেক প্রকার, 64 প্রকারের ভার্বের সন্ধান পেয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু আমাদের 10 থেকে 12, অর্থাৎ আমাদের 10 থেকে 12 প্রকার ভার্বের ব্যবহার যদি আমরা ভালোভাবে জানি, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমরা খুব ভালোভাবে কথা বলতে পারবো। আমাদের ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, থাকা বোঝায়। ইংরেজি বাক্যে ভার্বের গুরুত্ব অপরিসীম, কারণ ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। এজন্য ভার্বকে দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। দেখেন কত সুন্দর একটা কথা বলা হয়েছে, কি বলেছি? ভার্বকে দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। কোনো মানুষের হৃদস্পন্দন, হার্টের ক্রিয়া যদি থেমে যায়, সে মানুষটার জীবনটাও কিন্তু থেমে যায়। তাহলে আমাদেরকে কিসের ব্যবহার শিখতে হবে বলেন? ভার্বের ব্যবহার। খুব ভালোভাবে ভার্বের ব্যবহার শিখতে হবে। ভার্বের ব্যবহারটাকে আমরা শিখবো না শিখবো না বলেন? শিখবো। অনেক প্রকার ভার্ব আছে। এই ভার্বের ব্যবহারগুলা খুব স্পষ্ট ভাবে শিখতে হবে। হ্যাঁ, খুব স্পষ্ট ভাবে ভার্বের ব্যবহারটা শিখতে হবে, প্রত্যেকটাই ভালোভাবে শিখতে হবে। কিন্তু আমি আরো একটা এক্সাম্পল দেই। কোনো মানুষের মাথায় যদি চুল না থাকে মানুষটা বেঁচে থাকে। কোনো মানুষের আমি দেখেছি অনেকের একটি হাত নেই, সে বেঁচে থাকে, একটি পা নেই, এমনও হয়েছে 2টি হাত 2টি পা নেই, এমন মানুষ পৃথিবীতে আছে।
দেখবেন শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় দেখা যায়, তাই না? কোনো মানুষের যদি গালে দাঁত না থাকে সেও বাঁচতে পারে, কিন্তু ভার্ব ছাড়া, একটা মানুষের হার্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই জন্য যখনই আপনি ইংরেজি পড়তে বসবেন, ভার্বের চ্যাপ্টারটা আগে একটু পড়ে নেবেন। অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, তারপরে কগনেট ভার্ব, কোয়াজিফেসিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বগুলা কিন্তু আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। দেন আমাদের কি পড়তে হবে? টেন্স। টেন্স মানে কাল বা সময়। আমি প্রথমেই দেখিয়ে এসেছি যে বলা হচ্ছে যে কোনো কাজ বা কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। আমি আপনাদের ক্লাসটা শুরু করেছি আরো 15 মিনিট আগে, সেই সময়টা এখন অতীত। যখন শুরু করতেছিলাম অতীতের সময় 15 মিনিট, জাস্ট 10টায়, ওইটা ছিল ওই সময়ে বর্তমান, কিন্তু এখন ওটা অতীত। এখন কি হয়েছে? ওটা অতীত। কিন্তু আমি এখন যখন ক্লাসটা শেষ করব 11টারও পরে, তখন ওই সময়টা এখন এসে পারিনি, এটা ভবিষ্যৎ। এই যে তিনটে কাল, আমি আপনাদের পড়ানোর পরে রাতের খাবার খাইবো, সে স্কুলে যাবে, বাবা আজ বাড়ি আসবে, তারা একটা মোবাইল কিনবে, বে, বি, ব। সহজে টেন্স শিখবেন, হ্যাঁ। আর লাম, লেম, ল, তাম, তেম, ত, ছন্দগুলো মনে রাখবেন। এইগুলো থাকলে পাস্ট ফর্ম হয়, পাস্ট টেন্স হয়। আর রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয়, এইগুলো থাকলে প্রেজেন্ট ফর্ম হয়। আমি স্কুলে যাই, তারা ভাত খায়, তারা ছবি আঁকে। দেখেন এখানে কি রয়েছে? রস্বইকার রয়েছে, একার রয়েছে, অন্ত্যেষ্টিয় রয়েছে। আমি স্কুলে গিয়েছিলাম, কি হলো? শেষে একটা লাম রয়েছে, এই জন্য বলছে লাম, লেম, ল, তাম, তেম, ত। এগুলা থাকলে পাস্ট টেন্স হয়। আর বে, বি, ব, বেন, এগুলা থাকলে ভবিষ্যৎকাল হয়, ফিউচার টেন্স। খুব সহজে শেখা যায় বিষয়গুলো, কিন্তু আমরা জটিল করে ফেলি বিভিন্ন জায়গায়। বিভিন্ন কঠিন পদ্ধতিতে শিখতে শিখতে আমাদের ব্রেনটা খুবই জটিল হয়ে গিয়েছে। আমি আজকে শেষের দিকে যারা থাকবেন তাদের জন্য খুব একটা অ্যাট্রাকশন রয়েছে। দেখেন, আমরা কথা বলতে গেলে আমরা টেন্স ছাড়া বেশি পরিশ্রম না করে আমরা কিন্তু ধনী হতে পারি বর্তমান জামানায়। এমন যেমন দেখবেন, যারা এখন আমরা জব করছি, এরা আমরা একটা নির্দিষ্ট স্যালারি পাই, তাই না? কিন্তু যারা ফ্রিল্যান্সিং করছে, আউটসোর্সিং এর বিভিন্ন এখানে কাজের সেক্টর রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, আর্টিকেল রাইটিং। দেখেন আমি আপনাদের অনলাইনে পড়াচ্ছি, অনেক রকমের পদ বেরিয়ে গেছে। তো আমরা এখন কিন্তু অল্প পরিশ্রমে অনেক টাকা রোজগার করতে পারি। তো আমরা চাই যে অল্প পড়ে অল্প জেনে কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায়। হাউ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি উইদাউট লেস লেবার, অল্প পরিশ্রমে। তো দেখেন আমি সেই জায়গা অল্প অল্প একটু দেখা, এটা শেষে দেখাবো। আমরা অনেক সময় ধন্যবাদ জানাতে চাই কোনো ব্যক্তিকে, তাই না? কেমনে আমরা সেই ব্যক্তিকে একটু খুশি করতে চাই, আপনাকে একটা উপকার করলো একজন, থ্যাঙ্কস এ লট বলতে হবে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বলা যায়, আম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কি বলবেন? আম গ্রেটফুল টু ইউ, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, ইউ হ্যাভ ডান আ লট ফর মি। এটা ছিল তোমার মহানুভবতা, এটা ছিল তোমার মহানুভবতা। দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ, সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল, তুমি আমার কাছে অমূল্য, ইউ আর ইনভ্যালুয়েবল টু মি, তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট। তাহলে কেউ যদি আপনাকে ভালো কোনো একটা উপকার করে, আপনি তাকে ধন্যবাদ জানাবেন এভাবে, থ্যাঙ্কস এ লট, আম গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। দেখেছেন? দেখেন কিভাবে ধন্যবাদের প্রত্যুত্তর দিতে হয়। আপনি একজনকে ধন্যবাদ দিলেন, সে বলবে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগত, স্বাগতম। ইটস নাথিং, এটা তেমন কিছু না, আমি সামান্য একটা উপকার করেছি, এটা ধন্যবাদ দেওয়ার দরকার নেই। অনেকে বলে না, ইটস নাথিং, ইটস ওকে, ইটস মাই প্লেজার, এটা আমার আনন্দ, আপনাকে উপকার করে আমি আনন্দ পাই। ডোন্ট মেনশন, এটা উল্লেখ করার দরকার নেই। নট অ্যাট অল, মোটেও না। শিওর, কি বলতে হবে? শিওর। দেখেন আমরা যখন বিদায় জানাবো কোনো ব্যক্তির কাছে, এখানে কি কোনো টেন্সের দরকার হচ্ছে? দেখেন তো, কোনো মডাল, সেমি মডাল, কোনো প্রভার্ব, কোনো ইডিয়মস এন্ড ফ্রেজ, প্রেপোজিশন, কনজাংশন, নো। এখানে জাস্ট এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ করতে হবে। বিদায় জানানোর বেলায় আমরা বলি বাই বাই, গুড বাই, হুম, গুড বাই, গুড ডে, আম আউট অফ হেয়ার, আম আউট হেয়ার, ইটস টাইম টু বি গোয়িং, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর সেলফ। আমি একজনের বাসা থেকে বিদায় নিচ্ছি, তখন তাকে বলে আসছি টেক কেয়ার অফ ইউর সেলফ। কি বললাম? টেক কেয়ার অফ ইউর সেলফ। তাহলে এইগুলা আমরা যদি একটু মনে রাখি, একটু কথার ভিতরে ব্যবহার করি, আমাদের কথাগুলা কতটা শ্রুতি মধুর হয় আপনারা একটু ভেবে দেখেন। কোনো একটা বিষয় ভুল করে ফেলেছেন, দুঃখিত বলতে হবে কিভাবে? আম সরি, আম সরি, আম রিয়েলি সরি।
আই অ্যাপোলোজাই, আমি ক্ষমা চাই। এক্সকিউজ মি, দেখবেন ফরেনাররা, বিশেষ করে যারা নেটিভ স্পিকার ইংলিশে, ইংলিশ নেটিভ স্পিকার, ইংল্যান্ড আমেরিকার লোকজন যারা, তারা বলে এক্সকিউজ মি। হুম। ফরেন কান্ট্রি থেকে কিন্তু অনেকের সঙ্গেই কথা হয়, তারা এটা ঘন ঘন বলে, এক্সকিউজ মি, পার্ডন মি। হ্যাঁ, দেখছেন, আই রিগ্রেট, আমি অনুতপ্ত, সিলি মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। এটা বললে কি কোনো সমস্যা? নো, এটাতে আপনার সম্মানটা আরো বেড়ে যায়। তো দেখেন, এটা আমরা দেখবো শেষের দিকে। তো আমরা এখানে দেখতেছিলাম টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্সের পরিবর্তনটা কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। 12টা টেন্স, এই 12টা টেন্সের আমাদের সবগুলা জানার প্রয়োজন নেই। স্পোকেন ইংলিশের জন্য এখান থেকে 5টাকে বাদ দিতে হবে, রাখতে হবে 7টা। কয়টা টেন্স থাকবে? 7টি টেন্স। এই 7টি টেন্স যে ভালোভাবে শুনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, 7টি টেন্স রপ্ত করতে পারবে, হি ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সে কিন্তু ইংলিশে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তো এই 7টি টেন্স কি কি? এই 7টি টেন্স হচ্ছে, ভালোভাবে লক্ষ্য করবেন, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই হলো 6টি টেন্স। আর একটি টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথা বলতে গেলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। তো এই 7টি টেন্স যদি কেউ খুব ভালোভাবে ধরে রাখতে পারে, সে ইংলিশে কথা বলতে পারবে ফ্লুয়েন্টলি। দেখেন, আমরা অনেক জায়গায় কথা বলার জন্য চেষ্টা করেছি, পারিনি। কেন পারিনি? আমরা সঠিক গাইডলাইন পাইনি। আমি আপনাদের অল্প কয়েকটা বিষয় দেখাচ্ছি। 5ম নম্বরে দেখালাম টেন্স, 6ষ্ঠ নম্বরে আপনাকে পড়তে হবে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। মডাল অ্যান্ড সেমি মডাল। আমরা সব কথা টেন্স দিয়ে বলতে পারবো না, সব কথা টেন্স দিয়ে পারা যাবে না। যদি বলা হয় আমি কাজটি করি, এটা একটা টেন্সের ভিতরের বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে এখানে আমি একটু লিখি, আই ডু দা, ডাব্লিউ ও আর কে, কি বললাম? আই ডু দা ওয়ার্ক। বাক্যটার অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি কাজটি করি। হুম। আই ডু দা ওয়ার্ক এর অর্থ হচ্ছে আমি কাজটি করি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, তাই তো? কিন্তু এখানে যদি আমি একটা মডাল ব্যবহার করি, যদি বলি আই ক্যান ডু দা ওয়ার্ক, তখন কিন্তু এটা আপনি টেন্সের ভিতরে বলতে পারবেন না। যদিও বলা যায়, কিন্তু এটা মডাল ব্যবহার করে বলা হয়েছে। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। যদি বলে আমি পারি, আই ক্যান, আই ক্যান, এখানে দুইটা জিনিস রয়েছে। আই হচ্ছে সাবজেক্ট, আর ক্যান হচ্ছে একটা ভার্ব। কিন্তু এই ভার্বটাকে বলা হচ্ছে, এই যে দেখেন যা শিখাচ্ছি, মডাল অ্যান্ড সেমি মডাল। কি শিখালাম? মডাল অ্যান্ড সেমি মডাল। তাহলে এই মডাল এবং সেমি মডালের 6ষ্ঠ নাম্বারে আমাদের এটা শিখতে হবে। আর একেবারে শেষে, সর্বশেষ যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? আমরা অনেক বাক্য, অনেক কথা, অনেক মনের ভাব অ্যাক্টিভে প্রকাশ করতে পারি না। সেগুলোকে কি করতে হবে? সেগুলোকে আমাদের প্যাসিভের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে বলেন? প্যাসিভের মাধ্যমে এই বাক্যগুলো আমাদেরকে করতে হবে। যদি বলা হয় খাবারটি রান্না করা হয়, দ্য ফুড ইজ কুকড, খাবারটি খাওয়া হয়, দ্য ফুড ইজ ইটেন, তাকে মারা হয়, তাকে সাহায্য করা হয়, বাজারে মাছ বিক্রি করা হয়, বাজারে চাউল বিক্রি করা হয়। দেখেন, কারা চাউল বিক্রি করে, কারা মাছ বিক্রি করে, তাদেরকে কারা সাহায্য করে, এই কর্তৃপক্ষের কর্তার নাম যদি উল্লেখ না থাকে, সেখানে আপনাকে প্যাসিভ মুডে করতে হয়। অ্যাক্টিভ ভয়েস এর অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ আমি ভাত খাই, এটার প্যাসিভ ভয়েস কি হবে? অ্যাক্টিভ ভয়েসে কর্ম রয়েছে রাইস, এইটাকে সাবজেক্টের জায়গায় এনে বসাতে হবে। রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। দেখেন, এখানে ভাতের প্রাধান্যটা বেশি হচ্ছে, কর্মের প্রাধান্য বেশি। এই জন্য এই বাক্যটাকে বলা হয় কর্মপ্রধান বাক্য। প্যাসিভ ভয়েস এর বাংলা হচ্ছে কর্মবাচ্য। যারা ইংরেজি শিখতে চান, মনে রাখবেন, যে কোনো সেন্টেন্সের আগে বাংলাটা শিখতে হবে। যে কোনো সেন্টেন্সের কি শিখতে হবে? বাংলা শিখতে হবে। আমরা বাঙালি মানুষ, রাতের বেলায় আমরা স্বপ্ন দেখি বাংলায়, কথা বলি বাংলায়, রক্তের সাথে মিশে আছে বাংলা। আমাদেরকে ইংরেজি ভাষাটা শিখতে হলে আগে বাংলা জেনে তারপর ইংরেজি শিখতে হবে।
আমি যদি বলি ক্যাট মানে কি বিড়াল, তো আমি যদি শুধু বলি ক্যাট সাসা অ্যানিম্যাল হুইচ ক্যান ইট রাইস ফিশ মিট অ্যান্ড ইট ইজ উই ক্যান সি ইট ইন আওয়ার হোম, বিভিন্ন বর্ণনা দিয়ে বুঝিয়ে দিলাম, এটা কি আপনাকে মনে থাকবে? থাকবে না। আমি সহজে বললাম ক্যাট মানে বিড়াল। ইংলিশের ইংলিশ জানলে হবে না, ইংলিশের বাংলা জানতে হবে। At first, if you want to speak in English fluently, at first you have to know the Bengali meaning of every word and sentence. After that, you can make a sentence from Bangla to English, English to Bangla. Because we are Bangali. We are Bangali. Bangla is our mother tongue and it is our first language. But English is not our mother tongue. It is not our first language. So, if you want to speak in English fluently like the native speaker, you have to memorize some rules of grammar, some new vocabularies, so that you can speak in English. Speaking English, very easy task, but it has made very hard by us. From the early age, we haven't learned it in an easy way. Many teachers showed the way very hardly in front of us. For this reason, it's very hard to us. দেখেন আমরা কিন্তু সব শিখতে গিয়েছি, ন্যারেশন করেছি, আমরা ট্রান্সফরমেশন করেছি, আমরা ডিগ্রি শিখেছি, কিন্তু এগুলো আমরা কিছুই পারি না। বেসিক না জেনে আমরা অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছি। বেসিকের ভিতরে যদি কেউ কাঁচা থেকে যায়, অ্যাডভান্স লেভেলে গিয়ে কি কখনো পারা যাবে বলেন তো? আমি বেসিক পারি না, আমি টেন্স পারি না, আমি ন্যারেশন তো দূরের কথা, আমি টেন্সই পারি না, ন্যারেশন কি পারা যাবে বলেন? ইজ ইট পসিবল অর নট? সবাইকে বলতে হবে যে বিষয়টা আমরা কেন দুর্বল, বুঝতে পেরেছেন? আমরা আগে তো আমাদেরকে 1 টাকা 2 টাকা 5 টাকার নোট চিনতে হবে, তারপর তো 1000 টাকা চিনবো। আমরা যদি হঠাৎ করে গাছের গোড়ায় পা না রেখে আমরা যদি 10 তলা একটা বিল্ডিং এ উঠতে চাচ্ছি, আমরা সেই বিল্ডিং এ লিফট নাই, আপনি সিঁড়ি ছাড়া কি উঠতে পারবেন? তো এটা আমাদেরকে পসিবল করতে হবে। আজকে আমি বেসিকের ক্লাসটা কেন নিচ্ছি, এখানে অনেকেই জয়েন করেছেন, শেষ পর্যন্ত থাকবেন। আমি কেবল যে বিষয়টা দেখালাম, এই স্পোকেনের জায়গাটা আমি রেগুলার দেখাবো। আমরা গ্রামার অল্প জেনেও কথা বলতে পারবো। এখানে অনেকে প্রবাসী রয়েছেন, অনেকে জব সেক্টরে বিভিন্ন জব করছেন, অনেকে বিজনেসম্যান রয়েছে, অনেকে স্টুডেন্টও রয়েছে। তো আমাদের সবার একটাই উদ্দেশ্য, আমরা যেন নির্ভুলভাবে ইংরেজি লিখতে পারি এবং ইংরেজি আমরা বলতে পারি। 4টা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। সেই 4টা স্কিল কি কি? রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। সব থেকে পাওয়ারফুল স্কিল হচ্ছে স্পিকিং স্কিল। অনেকেই দেখবেন আপনার সামনে আমাদের দেশে অনেকে রয়েছে খুব ভালো মানের ইংরেজি জানে, তারা ভেবে ভেবে লিখতে পারে। আপনি একটা কম্পোজিশন লিখতে দেবেন, একটা প্যারাগ্রাফ লিখতে দেবেন, 1 পৃষ্ঠা ভরে দিবে, 2টা সেন্টেন্স লিখে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারে। বাট দে ক্যান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। যদি তারা বলতে পারতো, আমি অনেককে দেখেছি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় ইন্টারপ্রিটার হিসেবে তারা জব করছে, দোভাষী। দেখবেন যারা এখান থেকে ব্যাঙ্গালোর ভেলোরে ডাক্তার দেখাতে যায়, হিন্দি দোভাষী নিতে হয়। আপনি হিন্দি বোঝেন না, জানেন না, তাই না? ফরেনার যারা আমাদের দেশে আসে, তারা বিভিন্ন জায়গায় সুন্দরবন কক্সবাজার ভ্রমণে যেতে চায়, তাদের গাইড লাগে, ট্যুরিস্ট গাইড বলা হয়। ইটস আ গুড জব। তো ইফ ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইউ ক্যান গেট দিস অফার। অর্থাৎ আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে, কথা বলতে হবে। তো দেখেন, এই যে বারবার আমি বলছি কথা বলতে হবে, ইটস নট অ্যান ইজি টাস্ক। কিন্তু কেউ যদি প্র্যাকটিস করে, কেউ যদি এটার সঙ্গে লেগে থাকে, তার নিঃশ্বাসের সঙ্গে, তার বিশ্বাসের সঙ্গে এই ভাষাটাকে মিলিয়ে নেয়, তাহলে সে পারবে। তো যাই হোক, আমি পয়েন্টে চলে এসে এখানে বলা হচ্ছে এরপর আমাদের সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসটা দেখতে হবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। দেখেন এখানে আমি আপনাদের জন্য কিছু প্রশ্ন সংযোজন করেছি। সেই প্রশ্নগুলা কি? বিভিন্ন টেন্স, মোডাল, সেমি মোডাল, এগুলো দিয়ে আমরা টেন্স গুলো একটু পড়ি। একজন একটু পড়বেন বা আমি পড়ি, আপনারা একটু শুনবেন। বলা হচ্ছে কি দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে গিয়েছিলাম, তখন আর গো হবে না, এই গো এর পাস্ট ফর্ম ব্যবহার করেছি, V2 ফর্ম, সেটা হচ্ছে ওয়েন্ট। এই জন্য বলি, এইগুলা কিন্তু আপনাদেরকে
একেবারে সর্বপ্রথমে মুখস্থ করতে হবে। গো এন্ড গন, ডু ডিড ডান, ইট এট ইটেন, রাইট রোট রিটেন, স্পিক স্পোক স্পোকেন, টেক টুক টেকেন, সি স সিন, মেক মেড মেড, হ্যাভ হ্যাড হ্যাড। তো এইখানে আমি যে বাক্যটা বললাম যে আমি স্কুলে গিয়েছিলাম, কেউ যদি বলে আই এম গোয়িং টু স্কুল, এটা হবে? আই গো টু স্কুল হবে? নো। এখানে আসল জায়গাটা চলে আসতে হবে, আই ওয়েন্ট টু স্কুল। যদি বলা হয় আই গো, আমি যাই, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছি, আই হ্যাভ গন। কি হবে বলেন? আই হ্যাভ গন। খেয়াল করবেন। তো এই যে ভার্বের পরিবর্তন, আমি কিন্তু আর কিচ্ছু পরিবর্তন করিনি। প্রথম বাক্যে যা, দ্বিতীয় বাক্যে সব দেখেন ঠিক আছে, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে স্কুল আছে, এখানে স্কুল আছে, প্রথম বাক্যে আই আছে, দ্বিতীয় বাক্যেও আই আছে। শুধু কি পরিবর্তন করেছি বলেন? শুধু ভার্বের পরিবর্তন করেছি। তো এইটুকু আজকের ক্লাস থেকে আপনারা মাথায় নিয়ে বাসায় ফিরবেন, সেটা হচ্ছে ভার্বের পরিবর্তনটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে শিখতে হবে। এতটুক যদি কেউ শিখতে পারে, এই ল্যাঙ্গুয়েজটা তার 50% শেখা হয়ে যাবে। দেখেন দুইটা বাক্যের ভিতরে তৃতীয় বাক্যটাও লক্ষ্য করেন। হুম? আমি স্কুলে যাব, কি লিখলাম দেখেন? আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। এখানেও টু আছে, তৃতীয় বাক্যেও টু আছে, প্রত্যেকটা তিনটা বাক্যেই সব ঠিক আছে। শুধু প্রথম বাক্যে গো দিয়েছি ভার্বের জায়গায়, দ্বিতীয় বাক্যে ওয়েন্ট দিয়েছি, তৃতীয় বাক্যে উইল গো দিয়েছি, বাদ বাকি সব ঠিক আছে। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাভ গন টু স্কুল। আমার বাবা বাড়ি আসার পরে আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল আফটার মাই ফাদার কেম হোম। আমি স্কুলে গিয়ে থাকবো, আই উইল হ্যাভ গন টু স্কুল। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই যে 12টি টেন্স, এই 12টি টেন্সকে আমার বুঝতে হবে। তো মেইনলি জানতে হবে 7টি টেন্স, সেটা আমরা দেখবো ভিতরে। হুম। তো এই যে এইবার একটু দেখেন এখানে কি বলছে। এখানে বলা হচ্ছে যে হ্যার ইউ ক্যান সি, উপরে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের সর্বমোট 18টি এর মতো মডেল। মনে রাখবেন আমরা 18টি মডেলের সন্ধান পেয়েছি, আরো থাকতেও পারে, অন্য যদি কেউ পেতে পারেন। তো 18টি এর মতো মডেল সেমি মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, বি, সাপোজ টু, বি, গোয়িং টু, লাইক টু, ইউজ টু, হ্যাড টু, বেটার টু, অ্যান্ড উড বেটার, এটসেট্রা। এই 18টি মডেল এবং সেমি মডেলের ব্যবহার কেউ যদি ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, আর 12টি টেন্সের ব্যবহার, তাহলে সে 1 থেকে 2 মাসের ভিতরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। আর যদি আরো ফ্লুয়েন্ট হতে হয়, একটু সময় ব্যয় করে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আমাদের জিহ্বার জড়তা কাটানোর জন্য। এর জন্য কিন্তু আমাদের দেখেন এখানেও কিছু একটা ক্লাস থেকে যায়, সেটা হচ্ছে আমাদের প্রথম দিকের যে ক্লাসগুলা। হুম। এটা একটু খেয়াল করবেন সবাই। দেখেন আমরা অনেক সময় কিন্তু এ বলে ফেলি, তাই না? কিন্তু বেশিরভাগ জায়গায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখা গেছে, ডিকশনারিতে, অক্সফোর্ড ডিকশনারি যদি হাতের কাছে থেকে থাকে, এখনই বের করে আপনি দেখতে পারেন, এটা উচ্চারণটা হবে এই। তারপর দেখেন বি, এটা ঠিক আছে, সি, ডি, ই, এটা আমরা কিছুটা বলবো এফ, 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 দেখেছেন? জি, এইচ, আই, হুম, জেই। দেখেন আমরা যে বলি সহজে, যেটা কিছু কিছু জায়গায় উচ্চারিত হবে, কিন্তু মোস্ট অফ দা সেন্টেন্স এটা বলতে হবে যেই, যেই। আমরা কে বলি, কারণ নাম যদি কে এ আর আই এম, কি বললাম? আমরা বলি করিম। কিন্তু ফরিনার যারা, তারা বলে খরিম। প্লিজ খরিম খাম হেয়ার, প্লিজ খরিম খাম হেয়ার। দেখবেন ফরেনাররা যখন আপনার রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হবে, যদি কেউ বিদেশে এখানে থেকে থাকেন, ফরেনাররা যখন কথা বলে, তারা সি, কে, কিউ, আমার সঙ্গে বলেন, সি, কে, কিউ, এই তিনটা লেটারকে তারা কিন্তু সব সময় খ উচ্চারণ করে, ক এর পরে খ আছে না, সেই খ উচ্চারণ করে। যেমন আমরা বলি কোয়েশ্চেন, নো, এটা উচ্চারণ হবে কোয়েশ্চেন। আমরা কুইন বলি না, এটা হবে কুইন, কুইন। দেখেছেন? এরপর রয়েছে এল, এম, এন, ও, ও আমরা বলি, অনেক জায়গায় বলতে হবে ও। আমরা পি বলি, আমরা কি বলি? পি, নট, দ্যাট ইজ ফি, ফি। মনে রাখবেন, এই যে দেখেন সি, কে, কিউ, এই তিনটা জায়গায় খ হবে কিউ, আর এর জায়গায় হবে আ।
এস, টি, ইউ, ভি, আমরা ডাব্লু বলি না? গ্রাম্য ভাষায় একেবারে সহজ করে সুন্দর করে আমাদের মনের মতো করে বলি ডাব্লু। এটা কি ডাব্লু হবে? ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে এখন থেকে উচ্চারণ করা শিখাবেন এভাবে, ডাবলিউ, ডাবলিউ। হুম, প্রোনাউন্সিয়েশনের কিছু ক্লাস থাকবে। এক্স, ওয়াই, আমরা জেডও বলতে পারি, জিও বলতে পারি। তো এইগুলো আমাদের বেশি মনে রাখতে হবে। খেই, ঔ, ফি, কিউ, আ, টি, ডাবলিউ, আ, টি, ডাবলিউ। ব্রিটিশ উচ্চারণে অনেক জায়গায় কিন্তু এই আর এর উচ্চারণটা হয় না। ব্রিটিশ উচ্চারণে আমি এইটা 1 মিনিট আপনাদের একটু দেখিয়ে আসি, একটু 10 সেকেন্ড একটু টাইম দিবেন। এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে দেখব। হুম, এগুলো দেখলে আমাদের প্রোনাউন্সিয়েশনে কিন্তু খুব কাজে দিবে। জাস্ট ওয়েট, ডাউনলোডস, জাস্ট ওয়েট। ওকে, এটা এখন আমি আপনাদের সামনে দেখাতে পারছি না, আই এম সরি ফর দিস। এখানে এই শীটটা আমি আপনাদেরকে দিব এবং এটার উপরে প্র্যাকটিস করাবো যে কোথায় আর এর উচ্চারণটা ব্রিটিশরা করে আর কোথায় করে না। হুম, এইটা কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো দেখেন, সব জায়গায় কিন্তু আর এর উচ্চারণ হয় না, আবার সব জায়গায় যে হবেও না এমনটিও না। তো আমাদের এখানে 9টি লেটার একটু ভালোভাবে মনে রাখতে হবে। এই 9টি লেটারের উচ্চারণ আমরা কেউ আজকে থেকে ডাব্লিউ বলবো না, এটা ডাব্লিউ বলতে হবে। ঠিক আছে? আমরা WOLD, উড বলে, এটা নট, এটা উচ্চারণ করতে হবে WOULD, উড। হুম, এখানে আবার এলটা কিন্তু সাইলেন্ট থাকবে। তো দেখেন, এখানে কিছু টাং টুইস্টার প্র্যাকটিস আপনাদের যদি করাই তাহলে আমাদের জিহ্বার জড়তাটা চলে যায়। এখানে একটা লেখা রয়েছে, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস, তাই না? এটা সোহাগ স্যার আপনাদের ফ্রি ক্লাসের সময় দেখিয়েছিল যে পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। এটা যত জায়গায় পি রয়েছে, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, সকল জায়গায় এই পি এর উচ্চারণ ফ করতে হবে। কি বলতে হবে বলেন? পি এর উচ্চারণ ফ হবে। এটা কি হবে? পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। অর্থাৎ এটা আরো দ্রুত বলতে হবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু খুব ফাস্ট বলতে হবে, মনে রাখবেন। অর্থাৎ যে যত দ্রুত বলবে তার শব্দগুলো, তার বাক্যগুলো কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনাবে। কি বলতে হবে? ফিটার ফাইভ আর ফিকটে ফিক অফ ফিকেল ফেফার্স। কি বললাম? ফিটার ফাইভ আর ফিকটে ফিক অফ ফিকেল ফেফার্স। আরো দ্রুত বলবেন, দেখবেন নেটিভ স্পিকারদের মতো আপনার কথাটিও শোনাচ্ছে। এই কথাগুলা বলে বলে আপনারা রেকর্ড করবেন। এটা আমি আজকে দিয়ে দিব আপনাদের। তারপরেরটা কি আছে দেখেন, তারপরেরটা রয়েছে, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেইটস আ পেইনফুল পিকচার। অর্থাৎ গণপরিবহনে পকেটমার, এটা আমাদের খুব একটা বেদনাদায়ক চিত্র, তাই না? প্রায় দেখবেন ঢাকার পাবলিক পরিবহনে, গণপরিবহনে আমরা যারা চড়ি, পিছন থেকে হয় মোবাইল থাকে না, নয় মানিব্যাগ থাকে না, এরকম বহুবার হয়েছে। তো বলা হচ্ছে যে পিক পকেটিং, নো, আমরা প বলবো না, আমরা প্রত্যেকটা জায়গায় ফ উচ্চারণ করব। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেইটস আ পেইনফুল পিকচার। পিকপকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এটা আরো দ্রুত বলেন, দেখবেন নেটিভ স্পিকারদের মতো একটা ফিলস আসছে। হুম, তারপর দেখেন, মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন দ্য লেটার টি। তো এখানে যত জায়গায় টি রয়েছে আমরা একটু ঠ বলে দেখি, দেখি কেমন শোনায়। মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লেটার টি। দেখেছেন? মনে হচ্ছে না যে একজন ইংলিশ নেটিভ স্পিকার কথা বলছে? তো এটা আরো দ্রুত যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, একবার, দুইবার, পাঁচবার, 10বার, দেখবেন আপনারও মুখের জড়তা চলে গিয়েছে। মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টুইস্ট লার্নটা টি। দেখেছেন? প্লিজ ফাফায় ফেই দ্য ফেয়েবল পেমেন্ট অফ ফেন ফেইফার পেন্সিল টু দ্য ফেইফার হাউস। দেখছেন? পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট ফিবি শেলি ফর ট্রেস দ্য পারফেক্ট পারফেকশন অফ পোয়েট্রি অ্যারিনা। এগুলো কিন্তু আমাদের টাং টুইস্টার, অর্থাৎ মুখের জড়তা কাটানোর জন্য
এগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিকের মোটামুটি একটা ধারণা যে আমরা কি কি পড়বো। আর তারপর হচ্ছে আমি আজকে আপনাদের সামনে একটু টেন্সটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, যে টেন্সটা আমরা অনেকেই বুঝতে পারি না, জানতে পারি না, বা টেন্সে যাদের যে সমস্যা সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই মাত্র 20 মিনিটের ভিতরে। দেখেন, আমি একটা কথা পূর্বে বলেছি যে আপনাকে 12টা টেন্স সবগুলো জানতে হবে, বুঝতে হবে, কিন্তু 7টি টেন্স খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। এই 7টা টেন্স যদি ভালোভাবে আমরা কভার করতে পারি, তাহলে কিন্তু আমরা সব কথা বলতে পারবো। সকাল থেকে রাত অবধি ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের এই 7টা টেন্স বেশি কাজে লাগে। তো প্রেজেন্ট টেন্সটা কেমন হয়, বা প্রেজেন্ট টেন্সের যে চার ভাইয়েরা, এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমি এখন একটু কথা বলতে চাচ্ছি। কিন্তু প্রেজেন্ট টেন্স সম্পর্কে কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে প্রেজেন্ট টেন্সের 4টা বাংলা বাক্য এবং এই বাক্যগুলার ইংলিশ একটু বলতে হবে। হুম। ফাহমিদা জেরিন ফ্রম রাজশাহী, প্লিজ সবাই আনমিউট করবেন না, তাহলে আমার অনেক কষ্ট হবে ক্লাসটা নিতে। হুম। আমি যাকে বলছি সে একটু আনমিউট করবেন। ফাহমিদা জেরিন, ক্যান ইউ হেয়ার মি? দেখছেন, কথা বলার সময় আপনি কি ক্লাস করছেন, ক্লাসে আছেন? একটু আনমিউট করতে হবে, হ্যাঁ, এটা দ্রুত করতে হবে। আচ্ছা, আরো অনেকেই দেখছি আনমিউট করছেন, সোহেল রানা, আরো কে কে? আপনারা তো ফাহমিদা জেরিন না। আমি ফাহমিদার সঙ্গে কথা বলছি, আপনারা একটু মিউট করে রাখেন প্লিজ। আচ্ছা, আপনি বলেন তো, এই যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা কেমন হয়, বা প্রেজেন্ট টেন্স কয় প্রকার? প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো একটু বলতে হবে। হুম। শাহেদ সুলতানা শান্ত, আচ্ছা, আপনাদেরকে তো আমি মিউট করতে বলিনি, আনমিউট করতে বলিনি, আপনারা কেন আনমিউট করে বসে থাকছেন? দেখছেন, এই ব্যাচগুলোতে একটা সমস্যা হয়। আমি কথা বলছি একজনের সঙ্গে আর সবাই আনমিউট করে বসে থাকছেন। আমি তো সবাইকে বলিনি, আমি যার সঙ্গে কথা বলছিলাম ফাহমিদা জেরিন, তাকে আমি শুধু আনমিউট করতে বলেছি। আপনারা কি কথাটা বুঝেন না নাকি, নাকি ইচ্ছা করে এমন করেন? আচ্ছা, যাই হোক। তো দেখেন, আমি এখানে বলতে চাচ্ছিলাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, এই টেন্সের চেহারাটা কেমন। যেমন আমার একটা নির্দিষ্ট চেহারা আছে, আমার বাবার একটা চেহারা আছে, আমার মায়ের একটা, আমার বোনের একটা, আমার ফ্যামিলির সবার একটা স্পেসিফিক ফেস আছে, তাই না? যেটাকে আমরা ফেসবুক বলি, ফেস থেকে ফেসবুক। তো এই প্রেজেন্ট টেন্সের বলা হচ্ছে প্রত্যেকটা টেন্স চার ভাই। আমি টেন্সের একটা ছড়া আপনাদের সামনে একদিন বলেছিলাম, একটি ছড়ার মাধ্যমে আমরা টেন্সটা শিখতে পারি। ছড়াটা আজকে আবার আপনাদের সুবিধার্থে আমি একটু বলি, আপনারা একটু খেয়াল করবেন। বলেছিলাম যে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাদের আবার চার চার মেয়ে, এক নজরে দেখো চেয়ে। দেখছেন, এক যে ছিল টেন্স বুড়ি, টেন্স নামক একটা বুড়ি বা একটা বড় বট গাছ। এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, এই টেন্সের তিনটা মেয়ে। বড় যে শাখা, এখান থেকে তিনটা শাখা বেরিয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ভালো করে লক্ষ্য করি আমরা, এই প্রেজেন্ট টেন্সকে বিয়ে দিল, তার আবার চার মেয়ে, পাস্ট টেন্সকে চার মেয়ে, ফিউচার টেন্সের চার মেয়ে। তো এদের নামটাও খুব ছন্দ দিয়ে রেখেছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে টেন্স এবং প্রেজেন্ট বা টেন্স যদি বাদ দেই, আমরা বলতে পারি প্রত্যেকটা টেন্স চার প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, তাহলে আমরা যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেখেন আমরা একটু প্র্যাকটিক্যালি শিখি আজকে, মাত্র 5 মিনিটে টেন্স শিখাই দিব। কেমন? আই ইট, ই এ টি, আই ইট শব্দের অর্থ আমি খাই। আই এট, এ টি ই, আমি খেয়েছিলাম। আই, সরি একটু ভুল হয়ে যাচ্ছে, এখানে আমি প্রেজেন্ট টেন্স শিখাচ্ছি, তাও না? তাহলে আমি এইটা শিখবো, আই, আই অ্যাম ইটিং, ই এ টি আই এন জি, আই অ্যাম ইটিং। প্রেজেন্ট পারফেক্ট কি হয়? আই
হ্যাভ, ই এ টি ই এন, আই হ্যাভ ইটেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়? এইচ এ বি ই, আই হ্যাভ বিন, ই এ টি আই এন জি, আই হ্যাভ বিন ইটিং। দেখেন ভালোভাবে খেয়াল করেন, প্রথম বাক্যটা লিখেছি আই ইট, এখানে আমি কিন্তু কোনো অবজেক্ট দেয়নি, শুধু সাবজেক্ট আর ভার্ব। আমি খাই, আমি খাচ্ছি, এর ইংরেজি কি হবে? আই অ্যাম ইটিং। কি হবে বলেন? আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আচ্ছা, আমি খেয়েছি, হুম, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। কি হবে বলেন? আই হ্যাভ ইটেন। দেখেন এখানে ভার্বের ভি থ্রিটা দিতে হবে। কি দিতে হবে বলেন? ভার্বের ভি থ্রি। আমি খাইয়াছি বা আমি খেয়েছি, আর আমি খাচ্ছি, কিন্তু সময়ের উল্লেখ থাকবে এখানে। এখানে কি থাকবে? আই হ্যাভ বিন ইটিং। এখানে একটু লিখতে হবে এফ ও আর ফর এন এইচ ও ইউ আর। খুব আরামসে দেখেন, আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। কি বললাম? আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। আচ্ছা, তাহলে এই খাচ্ছি, আই অ্যাম ইটিং, আর আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার একই রকম শুনতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরা যমজ দুই ভাই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু সময়ের উল্লেখ থাকে। তাহলে আমরা কিন্তু 5 মিনিটে বলেছি প্রেজেন্ট টেন্স শিখাবো, দেখেন শিখিয়ে দিয়েছি আই ইট। তার মানে আপনি কি বলতে পারেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর কিচ্ছু না। বিষয় ক্লিয়ার? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। কি হবে? আমি খাইতেছি, আই অ্যাম ইটিং। আই হ্যাভ ইটেন, আমি খাইয়াছি। আই হ্যাভ ইটেন, আমি খাইয়াছি, একটু আগে খেয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি 4টা টেন্সের বাংলাটা বলি, এখন আপনাদের একটু বলতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। আমি যদি এই 4টার বাংলা অর্থ কাউকে বলতে পারি, পারবেন তো? আমি ক্লাসের শুরুর থেকে বলেছিলাম যে যে ওয়ার্ড এবং যে সেন্টেন্সটা ইংলিশে জানবেন তার বাংলা জানতে হবে, যদি আপনি ইংরেজি ভালোভাবে শিখতে চান। কারণ বাংলা না জানলে আপনি সেই বাক্যগুলা কখনোই মনে রাখতে পারবেন না। তো দেখেন এখানে আই ইট, আমি খাই, এর গঠন প্রণালী হয় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি কিন্তু এখনো ভিতরে যাইনি, মৌখিকভাবে শিখাচ্ছি, এরপর আমি ডেমো করে দেখাবো। এখন দেখেন আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, কি বলা যায়? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি। একটা রুল যদি আপনি শিখতে পারেন, আমি গত একটা ক্লাসে বলেছিলাম যারা গান করে সঙ্গীতজ্ঞ, দেখবেন একটা হারমোনিয়াম বাজাতে পারলে তারা বাংলাদেশের সব হারমোনিয়াম বাজাতে পারে, কারণ তার হারমোনিয়ামের যে বৈশিষ্ট্য অন্যগুলাতেও তাই। আমি মোটর বাইক চালাতে পারি। এখন আমি আপনাদের যে কোনো একজনের বাসায় হঠাৎ করে একদিন দেখা হলো, বেড়াতে গিয়েছি ঢাকায় বা রাজশাহী বা ঠাকুরগাঁও, দিনাজপুর, চট্টগ্রাম, তাই না? তো আপনার বাসায় মোটর বাইক আছে, এখন আমি বললাম যে দেন আমি ড্রাইভ করি, কারণ আমার আমার বাসায় গাড়িটা চালানোর অভ্যাস আছে। কথাটা কোন প্রসঙ্গে বললাম? আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, এই যে বাক্যটা আই অ্যাম ইটিং, কি বললাম? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। এইটা যদি আপনি পারেন, আই অ্যাম ইটিং, আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পৃথিবীতে যত বাক্য আছে আপনি গঠন করতে পারবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম ক্যাচিং ফিশ, আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম ফ্লাইং এ কাইট, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, হি ইজ ফ্লাইং কাইট, হি ইজ ক্যাচিং ফিশ, হি ইজ সিঙ্গিং এ সং। দেখেছেন এক নিঃশ্বাসে কতগুলো বলে ফেললাম। এইভাবে কি আপনারা বলতে পারবেন? অবশ্যই পারবেন। এইভাবে আপনাদেরকে চর্চা করাবো, প্র্যাকটিস করাবো। তারপর এটা দেখেন আই হ্যাভ ইটেন, কি বললাম? আই হ্যাভ ইটেন, আমি খাইয়াছি বা আমি খেয়েছি। তাহলে এখানে বলা যায় সাবজেক্ট, এরপরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে। সাবজেক্ট মানে কি? কর্তা। নিলাম একটা সাবজেক্ট, মনে করেন হি। কি নিয়েছি বলেন? হি। এরপর কখনো হ্যাভ হয় না, এরপর হবে হ্যাজ। হি হ্যাজ। আচ্ছা, হি হ্যাজ কি? হি হ্যাজ ডান দা সাম, ডিও এন ই, সে করিয়াছে। কি করিয়াছে? টি এই সি, দা এস ইউ এম। হি হ্যাজ ডান দা সাম, সে অঙ্কটি করিয়াছে। হি হ্যাজ ডান দা সাম, সে অঙ্কটি করিয়াছে। সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক।
সে একটা জামা কিনিয়াছে, হি হ্যাজ বট আ শার্ট। সে একটা মোবাইল কিনেছে, হি হ্যাজ বট এ মোবাইল। দেখেন নিজেরাই পারবেন কি বলতে হবে। সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট অনুসারে বসাতে হবে, তারপর ভার্বের ভি3 অংশ, তারপর অবজেক্ট। এই যে দা সাম, এইটুক না বললেও চলবে। আপনি যদি বলেন সে করিয়াছে, হি হ্যাজ ডান। সে খাইয়াছে, হি হ্যাজ ইটেন। সে দেখিয়াছে, হি হ্যাজ সিন। সে মারিয়াছে, হি হ্যাজ বিটেন। সে কিনিয়াছে, হি হ্যাজ বট। সে চুরি করিয়াছে, হি হ্যাজ স্টোলেন। হি হ্যাজ স্টোলেন, সে চুরি করিয়াছে। সে কি চুরি করিয়াছে? হি হ্যাজ স্টোলেন মাই পেন। সে আমার কলমটি চুরি করিয়াছে। সে কি চুরি করিয়াছে? সে আমার মোবাইলটি চুরি করিয়াছে। হি হ্যাজ স্টোলেন মাই পেন। কি বুঝতে পারতেছেন কিভাবে বাক্য গঠন করা হয়? হুম, ভালো সাড়া পাচ্ছি না। সবাইকে বলতে হবে হাসনা বেগম, হুম, হাবিবা সুলতানা, ইমরান হোসাইন, জলি খাতুন, হুম, কৃষ্ণা দাস, হুম, লিপিকা দিদি একটু বলবেন, লিপিকা রানী, ক্যান ইউ হেয়ার মি? কৃষ্ণা দাস, আব্দুল করিম, শুনতে পারছেন? আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন কিভাবে বাক্য গঠন করতে হয়, টেন্স কি, এটা কি বোঝা যায়? তো দেখেন এইভাবে আগে হচ্ছে বেসিকটা পাকা করতে হবে। হ্যাঁ, বেসিকটা আগে শেখেন, তারপর 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা ভবন এর উপরে উঠানো যাবে। আমরা বেসিকে দুর্বল থেকে যাই, আমরা চলে যাই আইএলটিএস এর কোর্স করতে। আমরা বেসিকে দুর্বল থেকে যাই, আমরা জিম্যাট জিআরই পরীক্ষা দিতে যাই। এটা কি কখনো সম্ভব? তো সোহাগ স্যার অ্যাডভান্স ক্লাস নিচ্ছেন, আমি বেসিক নিচ্ছি। আমি মনে করি আপনাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। এই সুযোগ যদি কেউ হেলায় খেলায় কাটিয়ে দেন, তাহলে সে কিন্তু আর পারবেন না। ঠিক আছে? এখানে যারা বেসিকে খুবই দুর্বল, আমার এই ক্লাসগুলা করবেন। আর এর পরেও যদি কেউ পার্সোনালি করতে চান, তাদের জন্য আমার ব্যবস্থা রয়েছে। শেষ পর্যন্ত থাকবেন। আমি আপনাদের শেষের দিকে কিন্তু এই বিষয়গুলো একটু দেখাতে চাচ্ছি আজকে, অন্তত 10-15 মিনিট ধরে। আমরা দৈনন্দিন জীবনে সকালে ঘুম থেকে উঠেই যখন আপনি বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছেন, রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো, দেখেন বলা হচ্ছে ইংরেজিতে কারো দৃষ্টি আকর্ষণ করবেন। ইংরেজরা যেটা করে, আপনি চাচ্ছেন কানাডায় যেতে, বা যারা এখানে প্রবাসী রয়েছেন, তারা এই কথাগুলো কিভাবে বলবেন? এক্সকিউজ মি, এই যে শুনুন, কি বলতে হয় অপরিচিত কারোর সাথে? এক্সকিউজ মি, আমার কথা শুনছেন? ক্যান ইউ হেয়ার মি? দেখেন এই সেন্টেন্সটা আমি ব্যবহার করে থাকি প্রায়ই। ক্যান ইউ হেয়ার মি, আমার কথা কি শুনছেন? আপনারা শুনতে পারছেন? আমার কথা শুনুন, লিসেন টু মি। হুম, এই বুঝতে পেরেছো? হে গট ইট। এটা কিছুটা ইনফর্মাল, তাই না? আহ, একটু বুঝতে চেষ্টা করো তো। ওফ, কাম অন। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আপনি যদি একটু এদিকে নজর দিতেন। কি বললাম? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আপনি যদি এদিকে একটু নজর দিতেন। ইজ ইট ক্লিয়ার টু ইউ? দেখবেন আমি অনেক সময় কথাটা বলে থাকি, আর ইউ ক্লিয়ার? হুম, আর ইউ ওকে? তো এটা হচ্ছে কি, আমাদের স্পোকেন ইংলিশে এইগুলা খুবই খুবই প্রয়োজন। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমার কথা শুনছেন তো? আর ইউ ওয়েট মি, আর ইউ উইথ মি? অর্থাৎ আপনি কি আমার সাথে আছেন, নাকি আপনি ক্লাসটা কেটে চলে গিয়েছেন? আমার কথা বুঝতে পেরেছো তো? ডু ইউ ফলো মি? তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি আমার কথা শুনতে পারছো না? ডোন্ট ইউ হেয়ার মি? হুম, ডোন্ট ইউ হেয়ার মি? দেখেন এই পিডিএফটা আপনাদেরকে দিব, এখানে প্রায় 600 পেজ রয়েছে। এইখান থেকে দৈনন্দিন জীবনে আপনাদের কথা বলতে গেলে যা যা প্রয়োজন, এখানে আপনারা পাবেন। ইংরেজিতে উৎসাহিত করবেন যেভাবে, কেউ ভালো খেলেছে, কেউ ভালো রেজাল্ট করেছে, তাকে আপনি বলবেন গুড জব, সাব্বাস, চলতে থাকো, কিপ গোয়িং। দেখবেন যারা আমাকে হোমওয়ার্ক পাঠায়, আমি তাদেরকে প্রায় লিখি কিপ ডুইং ইট। আমি কি লিখি? কিপ ডুইং ইট। অথবা এটা বলা যায় চলতে থাকো, কিপ গোয়িং। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। এটা অ্যাফ্রাইড না, বল অ্যাফ্রেড। দেখছেন উচ্চারণটা খেয়াল করবেন। হাল ছেড়ো না। একজন প্রথমবারে বিসিএস ক্যাডার হলো না, চাকরি পেলো না, কোথাও কোনো জায়গা থেকে স্লিপ করলো, তাকে কি বলে আপনি সান্ত্বনা দিবেন? ডোন্ট বা নেভার গিভ আপ। কি বলবো? নেভার গিভ আপ। এটা একটা ভালো প্রচেষ্টা, দ্যাটস আ গুড ইফোর্ট। হুম, ভয়ের কোনো কারণ নেই, দ্যার ইজ নাথিং টু ফিয়ার। নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউর সেলফ। ঘাবড়াবেন না, ডোন্ট গেট নার্ভাস। শক্ত হও, স্টে স্ট্রং। নিশ্চিন্তে থাকুন, রেস্ট অ্যাসিওর্ড। সংকোচ করবেন না, ডোন্ট হেজিটেট। সাধ্যমতো চেষ্টা করো, ডু ইউর বেস্ট। এগুলা মুখস্থ করে ফেলবেন।
আপনার মেমোরিতে নিয়ে ফেলবেন, নিয়ে আপনি দৈনন্দিন জীবনে একা একা কথা বলবেন। আপনার প্রত্যেকের কাছে ফোন আছে না? ফোনের রেকর্ডিং অপশনটা চেপে দিয়ে নিজের কথাগুলো নিজে রেকর্ড করে আবার শুনবেন। দেখবেন আপনিই নিজের ভুল অনেকটা ধরতে পারছেন। আর যদি না পারেন, আমি তো আছি, হেল্প করব। তো নিজে নিজে নিজের কথা রেকর্ড করে আজকে থেকে একটু শুনে দেখবেন। আর এই যে কিওয়ার্ড গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, এইগুলা মুখস্থ করে কথা বলার ভিতরে বলতে হবে। আপনার সামনে কেউ একটা জিনিস ফেল করেছে, আপনি তাকে বলবেন ডু ইউর বেস্ট, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, আপনার পরীক্ষা সফল হোক, গুড লাক অন ইউর টেস্ট, শোনো তুমি এটা করতে পারবে, কাম অন, ইউ ক্যান ডু ইট। কি বললাম? কাম অন, ইউ ক্যান ডু ইট। দেখেছেন? তাহলে এই কথাগুলো কখন বলতে হয়? কাউকে যখন ইংরেজিতে উৎসাহিত করবেন, হুম, তো এনকারেজ করতে গেলে এই কথাগুলো লাগে। তো দেখেন আমাদের হাতে এখনো অনেক সময় রয়েছে, আমরা এটা একটু দেখে আসি। যে প্রেজেন্ট টেন্সে আমরা বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হিয়ার ইউ ক্যান সি টেন্স তিন প্রকার: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে প্রেজেন্ট বারবার না বলে আমি যদি বলি প্রেজেন্ট টেন্সটা চার ভাই: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখবো ইনডেফিনিট টেন্স কি হয়। বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে করা হয় বা হয়ে থাকে এমন বোঝালে তার টেন্সকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়া শেষে কি থাকে? কোথায় বলেছি বলুন? বাংলা ক্রিয়া শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এই বর্ণগুলো থাকে। আমি স্কুলে যাই, তারা ভাত খায়, সে বাড়ি আসে, তারা ছবি আঁকে, তারা গান গায়, আমি মাছ ধরি, আমি ঘুড়ি উড়াই। দেখছেন? শেষে কি থাকবে দেখবেন। এগুলো এখন আরো একটা বিষয় হতে পারে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য এবং ঐতি ঐতিহাসিক সত্য। এগুলা বুঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আওতায় পড়বে। গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমার এইটুকু যদি কেউ ভালোভাবে বুঝে থাকে তাহলে সে টেন্স ক্লিয়ার পারবে। দেখেন, আই ইট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই অ্যাম ইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ ইটেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স বোঝা, টেন্স মুখস্থ করা খুবই সহজ ব্যাপার। আমরা আন্দাজে মুখস্থ করব না, আমরা জেনে শুনে বুঝে তারপরে বিষয়টা পড়ব। তো এটা হচ্ছে টেন্স, প্রেজেন্ট টেন্স গেল। এরপর হচ্ছে আমি আগামী ক্লাসে আপনাদের জন্য পাস্ট টেন্সটা দেখাবো। তো দেখেন এখানে আরেকটু ডিটেলসে বলি। প্রেজেন্ট ইনডেফিনিটটা তো বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান বা ঘটমান বর্তমান। কি বলেছি? কোনো কাজ বর্তমান কালে হচ্ছে বা চলছে এমন বোঝালে তার কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান কাল বলে। চলছে যেটা, আমি ভাত খাচ্ছি, সে বাজারে যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, তারা ভাত খাচ্ছে, তারা বই পড়ছে। তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি? এগুলা কিন্তু একটা চলমান ভাব বোঝাচ্ছে। একটা কি বোঝাচ্ছে দেখেন? চলমান একটা ভাব। আমি এই মুহূর্তে স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, সে ভাত খাচ্ছে। অর্থাৎ এই যে বাক্যটা এখানে করেছি, এর গঠন প্রণালী হবে, দেখেন, সাবজেক্ট এর পরে অক্সিলারি ভার্ব বসাতে হবে আমি যার, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম প্লেয়িং। দেখেন যত যাই কিছু বলেন না কেন, সবকিছুর মূলে কিন্তু এই জায়গাটা, সবকিছুর মূলে এই জায়গাটা। ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, ভালো করে লক্ষ্য করেন। একটা হল বলা হচ্ছে বেস ফর্ম, একটা পাস্ট পার্টিসিপাল ফর্ম, সরি বেস ফর্ম, ভি টু ফর্ম, পাস্ট সিম্পল ফর্ম যেটা, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে দিয়েছি বেঙ্গলি মিনিং: গো এন্ড গন, ডু ডিড ডান, ইট এট ইটেন, রাইট রোট রিটেন, স্পিক স্পোক স্পোকেন, টেক টুক টেকেন, সি স সিন, মেক মেড মেড, হ্যাভ হ্যাড হ্যাড, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, গিভ গেভ গিভেন। দেখেছেন? এগুলা কেন কাজে লাগবে বলেন তো? যখনই এই জায়গাটায় আমি আসবো, আই অ্যাম ইটিং রাইস, এটা তো পারলেন আমি ভাত খাচ্ছি। যখন বলবেন আমি ভাত খেয়েছি, কি বলবেন? আমি ভাত খেয়েছি। তখন কিন্তু আপনাকে এই হ্যাভ বা হ্যাজের পরে ওই ভার্বের ভি থ্রি বসাতে হবে। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ডান, আই হ্যাভ গন, আই হ্যাভ স্টোলেন। অর্থাৎ আপনাকে ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হবে। সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। সে আমগুলো খেয়েছে, হি হ্যাজ ইটেন দ্য ম্যাঙ্গোজ। আমি কলা খাইনি, আই হ্যাভেন্ট। দেখেন আমি তো এতক্ষণ আপনাদের সবগুলা শুধু অ্যাফার্মেটিভ শিখালাম, তাই না? কিন্তু আমাদের একটা বাক্যকে এই অ্যাফার্মেটিভ বাদে প্রত্যেকটা বাক্যকে চার ভাবে বলা যায়। কেমন? আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না,
দেখেছেন? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো একদিনের ক্লাসে তো সবকিছু দেখানো যায় না, এটা আপনারা যারা নতুন রয়েছেন, জয়েন করেছেন, একটু ধৈর্য ধরবেন। এখানে দেখেন আমি আপনাদের জন্য এগুলো সংযোজন করেছি, একটু দেখাতে চাচ্ছিলাম আজকে। তো এইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে একটা সিস্টেমেটিক ওয়েতে। আরো একটা বিষয় দেখেন, আমরা অনেকেই কিন্তু বলি যে স্যার আমাদেরকে একটু স্পিকিং করান, অনেকেই বলে, ফোন করে, হোয়াটসঅ্যাপে নক দেয়। তো এখানে কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি সেই বিষয়টাও আমি আপনাদের একটু দেখাতে চাই, যে কোনো বিষয়, যে কোনো বিষয়ের উপরে কথা বলতে গেলে আমাদের এই জায়গাটার হেল্প নিতে হবে। কথা কিন্তু হঠাৎ করে শুরু করা যায় না, কথা বলার শুরু করার একটা সিস্টেম রয়েছে। তো সেই সিস্টেমটা কেমন? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? শুভ বিকাল, সবাই কেমন আছেন? দিস ইজ মিস্টার সৈকত, দিস ইজ রনি, দিস ইজ ফজলুল করিম, যার যে নাম সেটা এখানে বলবেন। At first, I would like to thank my honorable moderator for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, এখানে টপিকের নাম বলবেন। মোবাইল ফোন হইতে পারে, বাস স্ট্যান্ড হতে পারে, মাই পেন হতে পারে, মাই রিডিং রুম হতে পারে, মাই প্যারেন্টস হতে পারে, 21শে বুক ফেয়ার হতে পারে, তাই না? যাই হোক না কেন, তাহলে বলতে হবে টুডেস টপিক ইজ বুক ফেয়ার, টুডেস টপিক ইজ মোবাইল ফোন, ডিয়ার অডিয়েন্স। এই ডিয়ার অডিয়েন্স বলে এইখান থেকে আপনি কথা বলা শুরু করলেন। এইবার আপনি কথা বলা বলছেন বলছেন, বলতে বলতে যখন আপনাকে শেষ করতে হবে, আপনাকে ফিনিশিংটা এইভাবে নামাতে হবে। কিভাবে বলতে হবে? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এইটা বলে আপনি আপনার কথাটা শেষ করবেন। দেখেন এখানে আপনাদের জন্য এটা দিয়েছি, পড়বেন, আমি এই শীটটা আজকে দিয়ে দিব। ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইন্ট্রোডিউস ইউর সেলফ। আপনি ভাইবা বোর্ডে গিয়েছেন, আপনাকে ইংলিশে বললো যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, তখন এইভাবে বলতে হবে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন টু, গুড আফটারনুন ইউ অল। আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ মিস্টার সৈকত। এখানে যার যার নামটা বলবেন। I'm 25 years old. I am Bangladeshi by birth. My home district is Bagerhat. At present, I am living in Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English language and literature. I am doing my bachelor degree in English language in City University, at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I'm married or single. যার যেটা ম্যারিটাল স্ট্যাটাস সেটা বলবেন। My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I'm interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. এটা এখানে আজকে যারাই ক্লাস করছেন, যারা রয়েছেন, কাইন্ডলি একটু মুখস্থ করে রাখবেন, জীবনের বহু কাজে লাগবে, এটা বিভিন্ন জায়গায় লাগবে। যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিভিন্ন জায়গায় যারা পরীক্ষা দিতে চাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে এটা বলতে পারে যে কোনো টিচার যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। বিসিএস এর বলেন, যে কোনো জবের ক্ষেত্রে বলেন, যে কোনো ভাইবা বোর্ডের টিচার আপনাকে এটা বলতে পারে। তারপর দেখেন আরো একটা দিয়েছি, সেটা হচ্ছে এখানে দিয়েছি ডেইলি অ্যাক্টিভিটিস, অ্যাবাউট ইওর ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি কি করেন, এটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসের একটা নমুনা প্রশ্ন। তো এটাও আপনারা মুখস্থ করবেন। এখানে আরো একটা করতে পারেন, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর পাস্ট টেন্সে আপনি এটা এইখান থেকে তৈরি করে বলতে পারেন। এটা আগামীকালের আপনাদের হোমওয়ার্ক থাকবে। যারা যারা পারবেন তারা কিন্তু এই দেখেন এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে ডেইলি অ্যাক্টিভিটিস লিখেছি, যেমন আই ব্রাশ মাই টিথ, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক, হ্যাঁ, ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। এইটা ব্যবহার না করে আপনি এখান থেকে এটা পড়ে পরবর্তীতে পাস্ট টেন্সে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। প্রেজেন্টেশন তৈরি করে আর আরো যে হোমওয়ার্ক থাকবে, তারা আমার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এটাতে আপনারা হোমওয়ার্ক গুলো পাঠাতে পারেন। আমি পড়ালাম, আপনি পড়াটা করলেন না, আপনার 0%ও কাজ হবে না। কিন্তু আমি এই যে পড়াটা দিয়ে দিচ্ছি, আপনার একটা বাধ্যবাধকতা থাকছে, ছাড় আমাকে পড়া দিয়েছে, আমাকে পড়া করতেই হবে। এই যে ভার্ব ফর্ম না, কনজুগেশন অফ ভার্ব, এখান থেকে 20টা বা 30টা, যারা খুব ব্যস্ত থাকেন 10টা পড়বেন। যদি মোটে নাও পারেন, যারা খুবই ব্যস্ত, প্রতিদিন 5টি করে মুখস্থ করবেন। আমি ক্লাসের ভিতরে 3-4 বার করে এই জায়গায় এসেছি, কেন জানেন? এই ভার্ব ফর্ম না জানলে কখনোই ইংরেজিতে কথা বলা যায় না। তো এইখান থেকে মুখস্থ করে আপনি ফোনে রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন আমার এই নাম্বারে। আর দেখেন আমি যেভাবে বেসিকটা দেখালাম, এখানে এই যে দেখেন আমি একবার আনমিউট করেছিলাম 2বার, সবাই কথা বলে ওঠে, তাই না?
কিন্তু পার্সোনালি আমার ছোট ছোট ব্যাচ থাকে। যদি কেউ স্পোকেন ইংলিশ বা টোটাল এইভাবে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যেতে চান, বেসিকে এখনো যাদের দুর্বলতাটা কাটিনি, মনের ভয় কাটিনি, আমার এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। তো আমি এখন যেটা বলেছিলাম আমার ক্লাসের ভিতরে, আমি এই জায়গাটা আরো একবার একটু দেখাতে চাই। তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন, সোহাগ স্যার নিশ্চয়ই আপনাদের বলেছে স্যারের লেখায় যে একটা সুন্দর বই, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন। এই বইটা আপনাদের হতে পারে একটা যুগান্তকারী পদক্ষেপ। আমি ডায়লগের একটা বই কিনে নিয়ে এসেছিলাম, ডায়লগ আপনাদের করাবো। ডায়লগ প্র্যাকটিস করতে হয়, WH কোশ্চেন অ্যান্ড ইটস অ্যান্সার, প্রশ্ন করতে হবে, তার উত্তর দিতে হবে। ইটস দ্য বেস্ট ওয়ে ফর লার্নিং ইংলিশ। তো এটা আজকে হচ্ছে না, কিন্তু আমি আগামী ক্লাসগুলোতে থেকে এগুলা করাবো। তো এই বইটাও যদি কেউ নিতে চান, তাহলে তারাও কিন্তু আমার এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ রয়েছে 0920694174, একটু যোগাযোগ করবেন। আর পার্সোনাল ব্যাচের জন্য এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, ইংরেজিতে উৎসাহিত করার জন্য আমরা এইটা বলতে পারি। এরপর দেখেন বলা হচ্ছে অভিনন্দন জানাবেন কিভাবে। আপনার ছোট ভাই বা বোন সে পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে, আর কিছুদিন পরেই SSC পরীক্ষার রেজাল্ট দিবে। তো তাকে আপনি বলবেন কনগ্রাচুলেশনস, অভিনন্দন, বেস্ট উইশেস। আমরা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এটা প্রায় লিখে থাকি, বেস্ট উইশেস, শুভকামনা, অভিনন্দন, তুমিই বিজয়ী, কংগ্রাটস, ইউ আর দ্য উইনার, কংগ্রাচুলেশনস, ইউ ডিজার্ভ ইট, তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন, কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জব। আপনার এক রিলেটিভ চাকরি পেয়েছে, তাকে আপনি মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে উইশ করছেন, কি বলে? কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জব। ওইটা ছিল দারুণ, অভিনন্দন, দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, কংগ্রাচুলেশনস, সাবাস, তুমি কাজটা সুন্দর করেছো, ব্রেভো, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি। BCS টেস্টে পাশের জন্য তোমাকে অভিনন্দন, কংগ্রাচুলেশনস অন পাসিং ইউর BCS টেস্ট। তোমার পদোন্নতির জন্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস অন ইওর প্রমোশন। দেখেছেন? তাহলে আমরা এইভাবে কোনো মানুষের পদোন্নতিটা, তার ভালো কোনো কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। হুম। পরবর্তীতে দেখেন বলা হচ্ছে আই উড সাজেস্ট দ্যাট, আমি পরামর্শ দেব যে, মতামত প্রকাশ করবেন কিভাবে, আমার দৃষ্টিকোণ থেকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ। এটা কি বলা হয় বলেন? ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দেখা মতে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। কি বললাম? ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আমি উল্লেখ করতে চাই যে, আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট, একটা মিটিং এ বসে রয়েছেন, আপনাকে মডারেটর বললেন যে আপনি কি কিছু বলতে চান, আপনি বললেন আমি উল্লেখ করতে চাই যে, আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট, আমার মনে হচ্ছে যে, অ্যাজ ফার অ্যাজ আই অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড, আমি বিশ্বাস করি যে, আই বিলিভ দ্যাট, হুম, আমার অভিজ্ঞতায় বলে যে, ইন মাই এক্সপেরিয়েন্স, দেখেন ইন মাই এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতায় বলে যে এই কাজটা করা ঠিক হবে না, আমার অভিজ্ঞতায় বলে যে এই কাজটা করা ঠিক হবে। তাহলে ইংলিশে আমার অভিজ্ঞতায় বলে যে কিভাবে বলবেন? ইন মাই এক্সপেরিয়েন্স, ইন মাই এক্সপেরিয়েন্স। হুম, আমার দৃষ্টিকোণ থেকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ। তুমি কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কাউকে মতামত চাচ্ছেন যে আমি তো এটা বললাম, তুমি এইটা নিয়ে কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক। দেখেন এই যে বাক্যগুলো ছোট ছোট বাক্য, কিন্তু এগুলো স্বর্ণ সমতুল্য। কেন বললাম? কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলায় প্রচুর হেল্প করে। আরো একটা দেখেন, ইংরেজিতে অনুমতি চাইবেন কিভাবে। আমরা স্বাভাবিকভাবে ভিতর থেকে বাইরে আসতে চাই, বাইরে থেকে ভিতরে যাওয়ার অনুমতিটা চাই কিভাবে? মে আই খামিন, আমরা বলি না মে আই খামিন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার? আমি কি তোমার ল্যাপটপ ব্যবহার করতে পারি? আপনার অফিসে দুইজন কলিগ আপনারা পাশাপাশি ডেস্কে বসে আছেন, আপনার ল্যাপটপটি মনে করেন নষ্ট হয়ে গেল হঠাৎ করে, তো আপনি তাকে বলছেন ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? দেখেন এই কথাগুলো আপনার মনে যদি বাংলায় আসে, সেখান থেকে আপনি কিভাবে ইংরেজি করবেন, এইভাবে একটু মুখস্থ করবেন, এই সেন্টেন্সগুলা 2 থেকে 3 বার পড়বেন, দেখবেন আপনার মনের ভিতরে এগুলা সুপার গুলুর মতো লেগে থাকবে। আমি কি এখানে বসতে পারি? কুড আই সিট হেয়ার, কিভাবে বললাম? আমি কি এখানে বসতে পারি? কুড আই সিট হেয়ার। আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন, কি বললাম? ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন। আমি কি তোমার বইটি এক নজর দেখতে পারি? ক্যান আই টেক আ লুক অ্যাট ইউর বুক। আমি কি এখানে ধূমপান করলে তোমার অসুবিধা হবে কি? ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক হেয়ার, কি বললাম? ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক হেয়ার, আমি যদি এখানে ধূমপান করি তোমার কোনো সমস্যা আছে? মনে করেন অনেকে স্মোকার,
ধূমপান করতে চাচ্ছেন, এখন আপনার নেশা জেগেছে, একটু ধূমপান করবেন। তো আপনার পাশের জনকে বলছেন যে ডু ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে ইফ আই স্মোক হেয়ার। দেখেছেন? এই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি যতগুলো শীট দেখালাম এর প্রত্যেকটা আজকে আপনাদের ইসে দিয়ে দিব। আর স্যারের যে বইটা দেখালাম এটাও আপনাদেরকে দেখিয়েছি, স্যারও আপনাদেরকে অনেকবার বলেছে, সোহাগ স্যার। আর আমি যে হোমওয়ার্কটা দিয়েছি, আরো একটা হোমওয়ার্ক আপনাদের সুবিধার্থে আমি দিতে পারি। দেখেন, এখানে সেন্টেন্স ট্রান্সলেশনের আমাদের একটা শীট রয়েছে, প্রায় কয়েক শত ট্রান্সলেশন রয়েছে, বাংলা অনুবাদ আপনাকে ইংরেজি করতে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পাখিরা আকাশে ওড়ে, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। হুম। এই ট্রান্সলেশন গুলো আপনাদেরকে যদি করতে বলি, ইনস্ট্যান্টলি কি করতে পারবেন? আপনাদের সেই কনফিডেন্স কি আছে? এটা বলা যাবে, বলেন তো? যাবে। অনেকেই এখানে, হ্যাঁ অনেকেই হয়তো পারবেন, আমি জানি। তো যারা পারবে না, তারা আমার টেন্সের ক্লাস যদি ভালোভাবে করে, এই যে পাখিরা আকাশে ওড়ে, দেখেন একটা ব্যাখ্যা দেই লাস্ট অন। পাখিরা আকাশে ওড়ে কিভাবে করবেন? খুব ইজি একটা ওয়ে আছে। সাবজেক্ট কি? দা বার্ডস। সাবজেক্ট কি হবে? TAC, দা বার্ডস, BIRDS, দা বার্ডস। ওড়া ইংরেজি কি? ফ্লাই, FLY। তাহলে আমার সাবজেক্ট পেলাম দা বার্ডস, ভার্ব পেলাম ফ্লাই, দা বার্ডস ফ্লাই। এরপর অবজেক্ট জীব কি? ইন, TAC, ইন দা, SKY, স্কাই। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই, সাবজেক্ট বসে প্রথমে ইংরেজি বাক্যে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এইভাবে যদি আপনারা টেন্স জানেন, বাক্য গঠন প্রণালী জানেন, আপনারা যে কোনো টেন্স, যে কোনো বাক্য বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে বিনিময়ে। প্রথমেই আপনাকে ভার্ব ফর্ম, আমরা বলি না প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ভোকাবুলারি বলতে আমরা এই ভার্বের ভোকাবুলারিটাকে বুঝিয়ে থাকি। তো দেখেন, এই টেন্সের যে শীটটা এটাও আমি আপনাদেরকে দিচ্ছি। এখান থেকে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1, এইটা আপনার ট্রান্সলেশন করবেন, করে আমার এই নাম্বারে কাইন্ডলি পাঠাবেন যদি কেউ পাঠাতে চান, হাতে সময় থাকে। আর প্রবাসী ভাই বন্ধুরা যারা ক্লাস করছেন, বা আমাদের দেশে থেকেও যেসব স্টুডেন্টরা ক্লাস করছেন, আপনারা পার্সোনাল ব্যাচের জন্য যদি কথা বলতে চান, তাহলে এই নাম্বারটা নিয়ে রাখবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। গুড নাইট টু এভরিওয়ান।